এসএসসি আবার নতুন করে তথ্য দিতে চাই, সুপ্রিম কোর্টের দুয়ারে এসএসসি কার্যত তারা বলছে আবার নতুন করে কিছু বলতে চাই। আমার কাছে একটাই কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে শুনানি শেষ, যেখানে রায়দান স্থগিত, সেখানে আবার নতুন করে কি তথ্য দিতে চাই, এরকম কি চলতে পারে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলবেন স্যার? দীর্ঘদিন শুনানি হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কবে হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো। তো এতদিন পর হঠাৎ শুনানি শেষ হওয়ার পর নতুন তথ্য দেবেন, সেই নতুন তথ্য আপনাদের গ্রাহ্য করবে কেন? কারণ আমরা তো সেই তথ্য সম্পর্কে কিছু বলার সুযোগই পাচ্ছি না। এসএসসি যদি নতুন করে তথ্য তৈরি করেন, সেই তথ্যের যৌক্তিকতা নিয়ে তো আমাদের কথা শুনতে হবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের তথ্য দাখিল করতে হয়েছে, দাখিল করবে, কিন্তু তার উপরে কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না। সোমবারের মধ্যে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। সে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, সুপ্রিম কোর্ট হয়তো বলেছেন দাখিল করুন, কিন্তু সেটা খুব গ্রহণযোগ্য হবে না। কেন? তো আমাদের শোনা হলো না। যদি কোনো তথ্য দিয়ে থাকেন, সেই তথ্যের কতটা যৌক্তিক, কতটা তথ্য ভিত্তিক, সে সমস্ত সম্পর্কে তো আমাদের বক্তব্য সুপ্রিম কোর্টে শুনতে হবে। যেহেতু শুনানি শেষ হয়ে গিয়েছে, আমার মনে হয় না এর কোনো গুরুত্ব আছে। স্যার, এই যে এসএসসি, এটা কি নাটকীয় মোড়? কার্যত আমি বলছি স্যার, সব কিছু শেষ, সব সময় শেষ, তারপরে এসে নতুন করে তথ্য দিতে চাই, তার মানে কি এই পুরো ব্যাপারটাকে কি ভন্ডুল করতে চাই? আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ক্রমশ দেরি করিয়ে দাও। কেন? ওদের হয়তো গোপন ইচ্ছে যে এই যে বিচারপতি যারা এটা শুনেছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি রিটায়ার করে যাবেন আগামী 2-3 মাসের মধ্যে। অতএব ওরা ভাবছেন বোধহয় এই বিচারপতি রিটায়ার করে গেলে পরে আবার শুনানি হবে। এটা দীর্ঘায়িত প্রলম্বিত করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। আমি বলছি স্যার, একদম যা শুনানি হয়েছে একটা আপনি বারবার বলে আসছেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে যেখানে অবৈধ রয়েছে বলা হচ্ছে, স্বীকার করেছে রাজ্য সরকার, তো সেখানে আবার নতুন করে কি মানে শেষ বাঁচার চেষ্টা? আমি জানি না সুপ্রিম কোর্ট তাদের আদৌ অনুমতি দিয়েছেন কিনা, অনুমতি দিলেও সেটা আদৌ গ্রহণ করবেন কিনা। কেন? আমাদের না শুনে নতুন করে তথ্য গ্রহণ করা যায় না, এবং আমার ধারণা সুপ্রিম কোর্টে গ্রহণও করবেন না। আপনারা আপত্তি জানাবেন? বটেই তো, নতুন তথ্য শুনানি হয়ে গেল, দিনের পর দিন শুনানি হয়ে গেছে, তারপরেও নতুন তথ্য আসবে কেন? এসএসসির কর্তারা কি একদিন আফিং খেয়ে ঘুমোচ্ছিলেন? ব্যাপারটা কি? একদম, আমি বলছি স্যার, এসএসসি কি বিপাকে পড়েছে, বাঁচার শেষ চেষ্টা করছে, যখন দেখছে পুরো প্যানেলটাই এখন ঝুলছে, কার্যত খাড়া ঝুলছে 26,000-এর ভবিষ্যতে, সেটা কি চেষ্টা করছে? ওদের একটাই লক্ষ্য হচ্ছে, এটাকে মামলাটাকে ঝুলিয়ে রাখো। ঝুলিয়ে রাখলে পরে যত দেরি হবে তত ওরা বলার সুযোগ পাবেন ভবিষ্যতে যে এতদিন কাজ করছে, এতদিন কাজ করছে। এই যে কাঁদুনি গাইছে, সেই কাঁদুনি গাইবার সুযোগটাকে বাড়িয়ে দেবেন, এছাড়া কিছু না। এই যে, মানে আপনি বলছেন জায়গাতে কোনো আমার মতে তো হওয়া উচিত না। আর একটা বিষয়, রাজ্যের বাজেট আজকে পেশ হলো, কার্যত আমি বলছি বেকারদের জন্য একদম কি ঝুলছে আমি জানি না, কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, 4% দিয়ে কতটা খুশি? এই রাজ্যের বাজেট আমরা তো ধারাবাহিকভাবে দেখে আসছি। এই বাজেটটা হচ্ছে ঋণ করবার একটা অনুমোদন। রাজ্য সরকার যে পরিমাণে ঋণে ডুবে আছেন, সেই ঋণ মেটাবার কি সূত্র দিয়েছেন বাজেটে, আমার তো বোধগম্য হলো না। কর্মসংস্থানের তো প্রশ্নই ওঠে না। কেন? নিদান দিয়ে দিয়েছেন আলুর চপ আর মুড়ি ভাজা বিক্রি করার জন্য, এর বাইরে তো কর্মসংস্থান কিছু নেই। আর কি হবে? ওরা কিছু কিছু ওই গৃহ প্রকল্পের জন্য টাকা দেবেন বলেছেন, সেই টাকার কত পার্সেন্ট কাটমানি হয়ে আবার তৃণমূল নেতাদের কাছে ফিরে আসবে, এটা একটা প্রশ্ন। এছাড়া বাজেটে কোনো ইতিবাচক কিছু আছে বলে আমার মনে হয় না। লক্ষ্মী ভান্ডার যেটা দেওয়ার, সেক্ষেত্রেও কোনো বাড়ানো হলো আমি বলছি স্যার। তারা লক্ষ্মী ভান্ডার হোক, যে ভান্ডারই হোক, সরকারের করের টাকাটা ব্যয় করা উচিত মানুষকে সক্ষম করার জন্য। মানুষকে দোল নির্ভর করে তোলাটা একটা অপরাধ, সাংবিধানিক অপরাধ। এই সাংবিধানিক অপরাধটা দিনের পর দিন এইসব সরকার করে যাচ্ছেন। আর মানুষের সচেতনতা বৃদ্ধি হচ্ছে না বলেই তারা ভাবছেন এভাবেই চলবে। ওই যে পদ্মশ্রী প্রকল্পে দেখা যাচ্ছে 1500 কোটি টাকা, আমি বলছি যা অঞ্চল আছে, যা কর্পোরেশন আছে, 1500 কোটি টাকা কি করতে হবে আর কি? ওদের আমরা তো দেখতে পাই বিভিন্ন সময়, পথশ্রী মানে কি, আবার কাটমানি রাস্তা। সকালবেলা পিচ ঢেলে দিয়ে গেছে, বিকেল বেলায় সে পিচ উঠে যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। এই রাজ্য সরকার যা মূলত দুর্নীতিমূলক চিন্তা ভাবনা দ্বারা লালিত পালিত, তাদের কোনো প্রকল্পই কখনো স্বচ্ছভাবে রূপায়িত হতে পারে না। বাজেটের যে টাকা অ্যালট হচ্ছে, সেই টাকাটা হচ্ছে ঘুরপথে কাটমানি হিসেবে তৃণমূল দলে আসবে।
না, আমি বলছি এই বাজেট নিয়ে বাংলার মানুষ যত আশা করেছিল সে তো হতাশাজনক। আমি বলছি 4% কার্যত ললিপপ ধরানো হলো। বাংলার মানুষ কি করে আশা করেন? বাংলার যে সমস্ত মানুষরা আশা করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা দুরাশার উপর আশা করতে চান, সুতরাং তাদের আশার প্রতি কোনো ভরসা আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা গঠনমূলক বাজেট, এইটা আগামী দিনে অনেক শিল্প হবে, সবকিছু হবে, কর্মসংস্থান হবে, কিন্তু কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই। আমার কথা হচ্ছে, মমতা ব্যানার্জি যে কটা বাজেট পেশ করেছেন তারপর যে বক্তব্য রেখেছেন বার করে দেখুন, একই, একটা শব্দ এদিক ওদিক নেই, সুতরাং ওর কথা কি মূল্য আছে? এই বাজেট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বাজেট? সেটা আমি কি করে বলবো শেষ বাজেট কি শেষ বাজেট নয়? এটা এই নির্ভর কথায় করছে, শেষ বাজেট। এটা নির্ভর করছে জনগণের বোধের উপর। জনগণ যখন আত্মোপলব্ধি আত্মসম্মান নিয়ে চিন্তা করবেন তখনই নতুন কিছু ভাবনা হবে, তাহলে নতুন ভাবনা নেই।